আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি দাখিল এসএসসি অথবা দাখিল 2026 ব্যাচ স্টুডেন্ট যারা আছেন আপনাদের উচ্চতর গণিত আজকেই মনে হয় লাস্ট। আজকে আমি দুইটা অধ্যায় আলোচনা করব, কারণ অধ্যায় দুইটা একদম খুবই খুবই ছোট। তেমন কোনো বেসিক বা তেমন কোনো সূত্র ফর্মুলা কোনো কিছুই লাগে না। আমি যে কয়েকটা ম্যাথ করাবো, যে কয়েকটা আমি কনসেপ্ট বোঝাবো, এই কয়েকটা বুঝলে আপনি দুইটা অধ্যায় খুব সুন্দরভাবে পারবেন। সাধারণ গণিতে পরিসংখ্যান যেমন একটা খুব সহজ একটা অধ্যায়, ওরকম ভাবে সম্ভাবনাও আপনারা জানেন যে খুবই সহজ একটা অধ্যায়। তো সম্ভাবনার অধ্যায়টা আমরা একটু আলোচনা করব। এরপর হচ্ছে আমাদের আরেকটা অধ্যায় ছিল, মানে আমরা গত ভিডিওতে তো আমরা স্থানাঙ্ক জ্যামিতি আলোচনা করছি, তাহলে আজকে আমাদের ভেক্টর অধ্যায়টাও কিন্তু আছে। তাহলে ভেক্টর অধ্যায়টার তো কোনো সূত্র নাই, ওই সূত্রগুলা শুধু কি দ্বারা প্রকাশ করা হয় এটা একটু আলোচনা করে ভেক্টর অধ্যায়টা সময় লাগবে না এবং সম্ভাবনা অধ্যায়টাও আমাদের সময় লাগবে না। দুইটাই আজকে আমরা আলোচনা করে শেষ করতে পারবো আশা করি। তো যারা ভিডিওটি প্লে করছেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, আপনাদের আমি কিছু প্রশ্নের অ্যান্সার আগে দেই। আপনারা জানেন ইতিমধ্যে আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট মানে বিভিন্ন জায়গায় আমি ভর্তি পরীক্ষা দিতেছি। কোন একটা জায়গায় আশা করি হবে, ট্রাই করতেছি, প্রচুর পরিমাণে ট্রাই করতেছি, বিভিন্নভাবে প্রিপারেশন নিতেছি। যাই হোক, জানেন যে আমাদের ডিইউ, এরপর হচ্ছে সাস, আর বুয়েট, এই কয়েকটা জায়গার মধ্যে রেজাল্ট আরো বিভিন্ন জায়গায় হয়েছে। আমি সব জায়গায় তো আসলে দেই নাই। যেমন আমি এই জায়গায় দেই নাই, এই জায়গায় আমি দিই নাই, আমি দিছিলাম হচ্ছে এই জায়গায়। আপনারা আমাকে অযথা কমেন্ট করেন যে আপনি বুয়েটে পরীক্ষা দিচ্ছেন। ভাই, আমি কোনোদিন বলছি যে আমি আসলে বুয়েটে পরীক্ষা দিছি? আমি বুয়েটে পরীক্ষায় দিই নাই। এমনকি সিকে রুয়েট এগুলোর মধ্যে আমি পরীক্ষা দিই নাই, আমি দিচ্ছি হচ্ছে একমাত্র সাস্টে। আরেকটা দিব হচ্ছে সিওইউ, এটা এখনো হয়ই নাই। সিওইউ আমি পরীক্ষা দিব সামনে, মানে আগামী দিন আমার এটা পরীক্ষা, 30 তারিখ। তো সাস্টে পরীক্ষা দিছিলাম, এটা আমার চান্স হয় নাই। এটা আমার পজিশন খুবই নিম্ন আসছে আর কি, পজিশন খুবই নিম্ন আসছে। যে পজিশনে আসছে এই পজিশনে একটা ভালো একটা সাবজেক্ট আশা করা যায় না, এই কারণে এটা বাদ দিয়ে দিচ্ছি, সাস্ট এটা বাদ। এখন আমি সিওইউ অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এখানে ভর্তি পরীক্ষা দিব। আমি আসলে সত্য কথা বলতে, আমি এতদিন আমি বলি নাই যে আমি বুয়েটে পরীক্ষা দিছি বা বুয়েটে টিকছি, এরকম কোনো কিছু আমি বলি নাই। যারা ভিডিও দেখেন তারা আমাকে বিভিন্ন সময় কমেন্ট করছেন। তো আমি আসলে বুয়েটে পরীক্ষা দিই নাই। কারণ আমি বুয়েটে পরীক্ষা দিই নাই কেন, একটা কথা শুনেন। আমার এসএসসি তে পয়েন্ট ছিল হচ্ছে 3.56, আর এইচএসসি হচ্ছে 3.50। এই 3.50 নিয়ে আমি কিভাবে বলেন তো এই বুয়েটে পরীক্ষা দেওয়া যাবে? দেওয়া যাবে না। মানে জিপিএস যোগ্যতাটা আমার একটু কম, জিপিএস যোগ্যতাটা কম থাকার কারণে আমি এখানে পরীক্ষাটা দিতে পারি নাই। তা না হলে অবশ্যই দিতাম। যদি জিপিএ যোগ্যতাটা যদি একটু ভালো থাকতো, যদি এখানে 4 পয়েন্ট থাকতো, এখানে এসএসসি তে যদি মিনিমাম 4 পয়েন্ট থাকতো, এখানে যদি আমার 5 পয়েন্ট থাকতো তাহলে আমি ট্রাই করতে পারতাম। বাট এখন তো আমার আসলে পয়েন্ট আসছে কম, এখানেও আমার 4 পয়েন্ট আসে নাই, এখানেও আমার 5 পয়েন্ট আসে নাই। আবার ডিএটি তো আমি দিতে পারবো, ডিএটি ডেন্টাল ডেন্টাল মেডিকেল ডেন্টাল মেডিকেলে আমি দিতে পারি নাই। কারণ কি? কারণ আমার পয়েন্ট কম। ডিওটা দিতে পারি নাই কেন? পয়েন্ট কম। সিকের ওইটা দিতে পারি নাই কেন? পয়েন্ট কম। এই সমস্ত এই পয়েন্ট কমের কারণে আসলে আমি কোনো জায়গায় দিতে পারি নাই। আমি এতগুলো জায়গায় দিলে আশা করি কোনো একটা জায়গায় হইতো। এখন যে সমস্ত জায়গা আছে, যে সিওইউ আছে এখানে দিব, জিএসটি আছে এখানে দিব, আরো বিভিন্ন ধরনের 7 কলেজ আছে, তারপর হচ্ছে আপনার আরো বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন জায়গায় দিব, ইনশাল্লাহ একটা জায়গায় হয়ে যাবে। তো এই কমেন্ট আর কেউ করবেন না যে আপনার কি অমুক জায়গায় চান্স হয়েছে, অমুক জায়গায় চান্স হয়েছে। যেদিন শুনেন, যেদিন আমার কোন একটা জায়গায় চান্স হবে বা ভালো একটা সাবজেক্ট, সাপোজ সিএসসি অথবা ট্রিপলি, এগুলা মানে যে কোনো একটা সাবজেক্ট হোক, এগুলা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা ম্যাথমেটিক্স, ম্যাথ অথবা ফিজিক্স, যে সাবজেক্টে আমি পাই না কেন এবং যে ভার্সিটিতে আমার চান্স হয়, অর্থাৎ আমি সিওইউতে চান্স হোক, জিএসটিতে হোক, যে জায়গায় হোক,
আমার সাথে তো সবাই আপনারা পরিচিত, আমাকে সবাই চিনেন, জানেন। তো আমার অবশ্যই উচিত যে আমার কোনো একটা জায়গায় চান্স হলে সেটা আমার ভিডিওর মাধ্যমে আমার জানিয়ে দেওয়া প্রয়োজন। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি করব, জানিয়ে দিব। তো আমার আসলে যদি কোনোদিন দেখা যায় যে আমার সিওই তো চান্স হয়েছে, বা হচ্ছে আমি একটা সিএসসি পাইছি অথবা ট্রিপলি পাইছি, অথবা ম্যাথ ফিজিক্স যে কোনো একটা ভালো একটা সাবজেক্ট আমি পাইছি, একটা সাবজেক্ট পাইছি এবং একদম নিশ্চিত আর কি আমি অমুক জায়গায় চান্স হয়েছে এবং ভালো একটা সাবজেক্ট পাইছি, পাওয়ার পরে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব, ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব যে হ্যাঁ আমার অমুক ভার্সিটিতে আমার অমুক সাবজেক্টে আমার চান্স হয়েছে। তো সবাই আশা করি বুঝতে পারছেন কথাটা। তো আসলে আমার বুয়েটে কি চান্স হবে এটা একজনে কমেন্ট করছে যে বুয়েটে তো আজকে রেজাল্ট, আজ রাতে মনে হয় রেজাল্টটা দেওয়া হয়েছে। তো আপনারা কমেন্ট করছেন যে আসলে বুয়েটে কি আসলে আপনার চান্স হয়েছে কিনা বা আপনি টিকছেন কিনা। না রে ভাই, আসলে আমি পরীক্ষা দিতেই পারি নাই। পরীক্ষা দিলে তো চান্স হবে, আমি পরীক্ষা দিই নাই। পরীক্ষা না দিলে কোনোদিন চান্স হবে? চান্স হবে না। তো আসলে আমি বুয়েটে পরীক্ষা দিতে পারিনি। তো এই সাবজেক্টটা এখানে শেষ করি। এখন আমরা ভেক্টর অধ্যায়টা, ভেক্টর এবং সম্ভাবনা, আজকে আগে আমরা সম্ভাবনা পড়ব, আগে সম্ভাবনা পড়ব, এরপর হচ্ছে আমরা ভেক্টর অধ্যায়টা পড়ব। সম্ভাবনা, একটা ছক্কা মারলে দেখেন, ছক্কা মানে কত? 6। যে ছক্কার মধ্যে দেখেন আমি যদি একটা ছক্কা মারি, যে আপনারা লুডো খেলছেন না, লুডোর 6টা পিঠে 6টা ডট থাকে, একটা এক পাশে একটা ফোঁটা থাকবে, এক পাশে 2টা, এক পাশে 3টা, আর এক পাশে 4টা, এক পাশে 5টা, আর এক পাশে 6টা। দেখেন আপনারা যদি ওই শখের কথাটা যদি চিন্তা করেন, লুডো খেলার সময়, আপনারা লুডো খেলছেন অবশ্যই আশা করি, এই লুডো খেলার সময় আপনাদের দেখেন এটা করে যখন চাল দিতেছেন, চাল দিতে আপনার যে কোনো একটা সংখ্যা কিন্তু উঠবে, 2টা ওঠার সম্ভাবনা আছে, 2টা ওঠার কোনো সম্ভাবনা আছে হচ্ছে আপনার গুটি কয়টা, গুটি হচ্ছে আপনার সর্বমোট 6টা, গুটি হচ্ছে সর্বমোট 6টা। তাহলে এর মধ্যে যে কোনো একটা উঠবে, যে কোনো একটা উঠবে, হয়তো 1 উঠবে, না হয় 3 উঠবে, না হয় 2 উঠবে, না হয় 5 উঠবে, মানে যে কোনো একটা উঠবে আর কি। মানে বলছে 3 ওঠার সম্ভাবনা কত? তাহলে 3 এখানে কয়টা সংখ্যা? একটা, তাহলে একটা সংখ্যা ওঠার সম্ভাবনা তাহলে 1। তাহলে এটা হচ্ছে আমাদের সম্ভাবনা, মানে সর্বমোট কয়টা আছে, মানে যে কয়টা সংখ্যা আছে ওটা বসবে নিচে, আর এখানে কয়টার ওঠার সম্ভাবনার কথা বলতেছে, একটার কথা বলতেছে, উপরে হচ্ছে 1। তাহলে একটা ছক্কা যদি আমি চালনা দেই, সেক্ষেত্রে 3 ওঠার সম্ভাবনা কত? 1/6। এবং 3 না বলে যদি 4 বলে, তাও কিন্তু আমাদের 1/6 হবে। আচ্ছা, সম্ভাবনা এই ম্যাথটা আমরা আশা করি বুঝতে পারছি। এটা আমাদের অনুশীলনীর একটা ম্যাথ ছিল, অনুশীলনী। একটি ছক্কা নিক্ষেপ করলে 2-এর গুণিতক আসার সম্ভাবনা কত? 2-এর গুণিতক। আচ্ছা, ছক্কার মধ্যে আছে আমার হচ্ছে, দেখেন ছক্কার মধ্যে তাহলে সর্বমোট কয়টা? 6টা, কিন্তু নিচে আমার অবশ্যই 6 হবে, আর উপরে কত হবে? কারণ ছক্কার মধ্যে আমার 6টা গুটি আছে, এই 6টার মধ্যে তো কোনো একটা উঠবে, তাহলে সর্বমোট কয়টা? 6টা। সর্বমোট যে কয়টা থাকে সে কয়টা হয় নিচে, আর উপরে হচ্ছে এখানে কি কি উঠতে পারে? 1 2 3 4 5 6, এই 6টার মধ্যেই কোন একটা উঠবে। এখানে তারা বলছে হচ্ছে 2-এর গুণিতক, আর 2-এর গুণিতক হচ্ছে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই 3টা। 2-এর গুণিতক কোনটা কোনটা আছে? 3টা আছে, এই 3টার মধ্যে কোন একটা উঠবে। অর্থাৎ 2-এর গুণিতক বলতে দেখেন বলছে যে 2-এর গুণিতক ওঠার সম্ভাবনা কত? 2-এর গুণিতক কয়টা? 3টা, তাহলে উপরে কত হবে? 3 হবে। তাহলে উপর নিচে 3 দ্বারা কাটা যায়, তাহলে হয় 1/2। এটাই আমাদের आंसर। তাহলে 2-এর গুণিতক ওঠার সম্ভাবনা কত হয়?
1/2। তো এভাবে আমরা সম্ভাবনার ম্যাথগুলো করতে পারি। তো কয়েকটা আসলে প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। দেখেন কতগুলো ক্রিকেটে 21 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। ক্রিকেটে কি দেওয়া আছে? 21 থেকে 30 পর্যন্ত, তার মানে কয়টা সংখ্যা আছে এখানে? 10টা। আচ্ছা দান কি বলতেছে, তার থেকে 2 বছর পদ্ধতিতে একটি টিকিট বেছে নেওয়া হলো। টিকিট বেছে নেওয়া হলো, টিকিটটি মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত? টিকিটটি মৌলিক সংখ্যা না হওয়ার, মৌলিক সংখ্যা না কেনা কেনা, সর্বমোট সংখ্যা হয়ে যাচ্ছে কয়টা? 10টা। এর মধ্যে দেখেন 21 থেকে 30 পর্যন্ত এই কয়েকটা সংখ্যা কিন্তু আছে, তার মানে মোট সংখ্যা আছে কয়টা? 10টা। এই 10টার মধ্যে মৌলিক সংখ্যা না হওয়ার, মানে মৌলিক সংখ্যা না এরকম সংখ্যা কয়টা? এখানে 8টা আছে। কারণ আমরা মনে রাখবেন যে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা, 23 এবং 29। এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা, এই দুটো বাদ দিলে আর বাকি 8টা সংখ্যা আছে এগুলো মৌলিক সংখ্যা না। ওই 8টার মধ্যেই কোন একটা উঠবে, মানে মৌলিক সংখ্যা যেহেতু বাদ দিছে তারা, তার মানে ওই 8টা যে আছে ওই 8টার কোন একটা উঠবে, অর্থাৎ উপরে হবে আমার 8। তাহলে উপরে নিচে আমার 2 দ্বারা কাটা যায়, অর্থাৎ 4/5। আশা করি এইভাবে আপনারা এই সম্ভাবনার ম্যাথগুলো করতে পারবেন। আপনারা একটা জিনিস খেয়াল করতে পারছেন, যে কয়টা সংখ্যা থাকে না কেন সর্বমোট সংখ্যাটা আমরা নিচে দেই, আর যে কয়টা উঠতে পারে, মানে যে কয়টার মধ্যে কোনো একটা উঠতে পারে সেটা আমরা উপরে দেই। তো এইভাবেই আমরা সম্ভাবনার যে কোনো ম্যাথ এই একটা সূত্রে অ্যাপ্লাই করে আমরা সমাধান করতে পারি। দেখেন আপনাদেরকে আমি আরো দু একটা দেখাই। এখানে তো শুধু দাখিল পরীক্ষার গুলো দেখাইলাম, আপনাদেরকে আমি তাহলে এই একটা সূত্র অ্যাপ্লাই করে নিচে হবে সর্বমোট আপনি কয়টা সংখ্যা থেকে বের করতে চাচ্ছেন, আর এর মধ্যে কোনটা কোনটা আসলে উঠতে পারে, সর্বমোট কয়টা মধ্যে থেকে উঠতে পারে ওটা হয় উপরে। যেমন এখানে যে এই প্রশ্নটা আমাদের আসছিল, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে বেজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? কি আসার সম্ভাবনা কত? বেজোড় সংখ্যা। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে বেজোড় সংখ্যা কি কি বলছে? বেজোড় সংখ্যা কি কি? 1, 2 এবং 3। তার মানে সর্বমোট হচ্ছে 6টা, আর উপরে কয়টা উঠতে পারে? ওই 3টার মধ্যে কোন একটা উঠবে, তার মানে উপরে হচ্ছে 3টা। 3/6 মানে হচ্ছে 1/2। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 20 সাল আসছিল। হ্যাঁ দেখেন এই যে সমস্ত কিছু প্রশ্ন আপনাদেরকে আমি একটু দেখাই। শফিক 32টি নীল বল, 32টা কি বল বলছে? 32টা হচ্ছে নীল বল, 24টি লাল বল এবং 40টি সাদা বল একটি থলেতে রেখে সেখান থেকে একটি দৈর্ঘ্যভাবে তুলে নিল। সর্বমোট সে কয়টা বল রাখছে? সে হচ্ছে 32টা নীল বল, 32টা নীল বল, 24টি লাল বল আর 40টি সাদা বল। দেখেন এই অধ্যায়টা যে আসলে কতটুকু সহজ, আমার মনে হয় যে পরিসংখ্যান যে বললাম সাধারণ গণিতের পরিসংখ্যানের তুলনায় আরো অনেক সহজ। মানে পরিসংখ্যানের তুলনায় সহজ, কারণ এটার তুলনায় পরিসংখ্যানেও বেশ কিছু সূত্র মুখস্থ করতে হয়। পরিসংখ্যানে প্রচুর রকমের সূত্র মুখস্থ করা, মধ্যক নির্ণয় করা বা অনেক বেসিক, কিন্তু আমার মোটামুটি হইলেও অনেকটুকু আসলে বেসিক লাগে। যতই আপনারা মানে আমরা যতটুকুই মনে করি যে আসলে পরিসংখ্যান খুব সহজ, পরিসংখ্যানের তুলনায় ওইটা আরো অনেক সহজ। তো সর্বমোট বল রাখছে হচ্ছে 32 প্লাস 24 প্লাস 40, মানে সর্বমোট এই কয়টা বলের মধ্যে নীল ওড়ার সম্ভাবনা কত? মানে নীল বল যে কয়টা আছে ওর মধ্যে থেকে কোনো একটা উঠবে, নীল বল যে কয়টা আছে এর মধ্যে থেকে কোনো একটা উঠবে। তাহলে নীল বল কয়টা আছে? নীল বল রাখছে হচ্ছে 32টা। সর্বমোট বল রাখছে হচ্ছে 32 প্লাস 24 প্লাস 40, 32 প্লাস 24
প্লাস 40, সর্বমোট এই কয়েকটা বল রাখছে, এর মধ্যে 32টার মধ্যে থেকে যে কোনো একটা উঠবে, তাহলে এটা হচ্ছে আমার সম্ভাবনা। তো এটা করলে আসে 32 ডিভাইডেড বাই 6 9 96, এটা করলে হয় 1/3 না? হ্যাঁ 1/3, উপরে নিচে 32 দ্বারা ভাগ, 32 96 এর মধ্যে যাবে 3 বার, তাহলে হবে 1/3। তাহলে সম্ভাবনা হচ্ছে 1/3 অর্থাৎ 33%। আমরা বলতে পারি হচ্ছে 33%। মানে সম্ভাবনাটা কতটুকু ওটা আমরা বলি না যে ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করি। দেখেন এই ভগ্নাংশ থেকে কিন্তু আবার পার্সেন্টেন্সে হিসাব করা যায়, পার্সেন্টেন্স হিসাবে নিলেই আসলে সম্ভাবনাটা আমরা পাই আসলে কতটুকু সম্ভাবনা আছে। মানে 100% আমরা বলি যে 100% সম্ভাবনা বা 100% শিওর আর কি, এরকম আমরা বলি। সেক্ষেত্রে 100%-এর মধ্যে আসলে কত পার্সেন্ট, ওটা সম্ভাবনা কতটুকু পার্সেন্ট, ওইটাই। তো 1/3 মানে হচ্ছে দেখেন উপরে 100 দ্বারা আমরা গুণন করতে পারি, আর নিচেও আমরা 100 দ্বারা গুণন করতে পারি। এখন পার্সেন্টেন্সে আপনাদেরকে নিয়ে দেই, 100 ভাগ 3 মানে হচ্ছে 33.33, 33.19 এবং 1 ভাগ 100 এটাকে বলা হয় পার্সেন্ট। পার্সেন্ট যে আমরা যে বলি যে পার্সেন্ট, এই পার্সেন্ট যে কথা 1/100 সেম কথা। তাহলে আমাদের এটা অ্যান্সার। আল্লাহু আকবার। এরপর হচ্ছে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে সাদা গুলা বাদ দিতে হবে, সাদা না হওয়া, তাহলে সাদা কয়েকটা রাখছে, ওই কয়েকটা বাদ দিয়ে আমার হচ্ছে সাদা বাদ দিলাম, তাহলে কি কি আছে এখানে, হয়তো নীল উঠবে, না হয় লাল উঠবে, কারণ নীল, লাল এবং সাদা 3 প্রকারের বলই কিন্তু রাখা হয়েছে। তাহলে সাদা বল যদি আমি বাদ দিই, তাহলে এখানে হয়তো লাল বল উঠবে, না হয় নীল বল উঠবে। তাহলে নীল বল হচ্ছে আমাদের আর 32টা এবং 24টা, 32 প্লাস 24, এর মধ্যে থেকে কোন একটা বল উঠবে, সর্বমোট রাখা হয়েছে 32 প্লাস 24 প্লাস 40, তাহলে এটা আছে 96, 6 5, এটা উপরে নিচে কাটাকাটি করলে আমাদের 7/12, অর্থাৎ 8 দ্বারা উপরে নিচে ভাগ করা যাবে। 8 দ্বারা ভাগ করলে 7 8 56, 8 12 96, 8 12 96, 7 ডিভাইডেড বাই 12। এটা পার্সেন্টেন্সে আপনি নিলে কি হবে, যদি পার্সেন্টেন্সের আসলে হিসাব আমাদের আসে না, তো 7 × 100 ডিভাইডেড বাই 12 × 1/100, এই 100 100 কাটা গেলে আগেরটাই থাকবে। এবার হচ্ছে এটাতে আমরা কাটি 6 50। এবার দেখেন আমরা আসলে এটা তো পার্সেন্টেন্সে দিব, এখন এটা মোটামুটি অনেকটুকু কাছাকাছি, আমাদের এটা 1 পয়েন্ট সামথিং আসবে, তার মানে এই 50-এর তুলনায় একটু বড় হবে আর কি, অর্থাৎ আমরা দিতে পারি 55% বা 56% বা এর আশেপাশেই হবে আর কি। তো বুঝতে পারছেন যে এই পার্সেন্টেজগুলো আমরা এভাবে বের করতে পারি। আর ক্যালকুলেটরে ইনপুট দিলে তার কোনো কথাই নাই, ক্যালকুলেটরে দিবেন 700 × 100 ডিভাইডেড বাই 12, যত হবে এত পার্সেন্ট, এত পার্সেন্ট সম্ভাবনা আসছে। আচ্ছা, আরো দু একটা দেখাই, তাহলে এগুলাই আপনারা বাসায় প্র্যাকটিস করেন, হয়ে যাবে। আপনি যে দিকে যান না কেন এরকম কিছু 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে দৈবভাবে, মানে 11 থেকে 20 পর্যন্ত এই 20টা 10টা সংখ্যা, কিন্তু এখানে 11 থেকে 20 পর্যন্ত 10টা সংখ্যা, এর মধ্যে সংখ্যাগুলোর মধ্যে দৈবভাবে নির্বাচন করা হলো নির্বাচিত সংখ্যাটি মৌলিক হবার। মৌলিক সংখ্যা কয়টা আছে এখানে জানি, 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, 17 একটা 4 19, মানে মৌলিক সংখ্যা ওটার সম্ভাবনা কত, মৌলিক সংখ্যা হচ্ছে 10টা, মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, মানে 2/5, এটা অ্যান্সার হবে 2/5। তো আশা করি আমাদের যে আসলে এই অধ্যায়টা, সম্ভাবনার অধ্যায়টা, এরকম বিষয়গুলাই আমরা শুধু কি অ্যাপ্লাই করব, যে সর্বমোট, মানে সর্বমোট যে কয়েকটা সংখ্যা এখানে আছে এটার নিচে দিব, আর যে কয়েকটার মধ্যে থেকে আসলে উঠতে পারে ওটা আমরা উপরে দিব, শেষ আমাদের অ্যান্সার 2/5। এই অধ্যায়টা আসলে খুবই সহজ,
আমি যে ম্যাথের দিকে তাকাইতেছি না কেন শুধু এই বিষয়গুলোই পাইতেছি, অন্য কোনো বিষয় থাকলে আমি আলোচনা করতাম, আমি আসলে পাইতেছি না। আমি যে দিকে তাকাইতেছি শুধু আমার এই বিষয়টাই আমার বারবার চোখে পড়তেছে। তো আমরা আসলে এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো এবং ভালো একটা মার্ক তুলতে পারবো। মানে এই অধ্যায় থেকে যদি আমাদের 2টা বা 3টা এর বেশি এমসিকিউ আসবে না, খুবই ছোট্ট অধ্যায় এবং খুবই সহজ। যেগুলা খুবই সহজ অধ্যায় ওগুলো থেকে প্রশ্ন কম আসে। তো সৃজনশীলের ক্ষেত্রে আবার একটা সৃজনশীল আসবে, এটা 100% শিওর, এতে কোনো সন্দেহ নেই। আর ত্রিকোণমিতি থেকেও আমাদের একটা থাকবে, ত্রিকোণমিতি অনেক সহজ একটি অধ্যায়। যদিও আপনারা একটু ভয় পান, তো ক্লাস নেওয়া হয়েছে, যারা ভয় পান আর কি, ত্রিকোণমিতি ভয় পান, ত্রিকোণমিতি পারেন না, তাদের জন্য কিন্তু ত্রিকোণমিতির উপর আমার বেশ অনেক ক্লাস আমার নেওয়া আছে। সাধারণ গণিতের যে ত্রিকোণমিতি ওইগুলোর উপরেও নেওয়া আছে, আমার হায়ার ম্যাথের ত্রিকোণমিতির উপরে নেওয়া আছে। এরপর হচ্ছে আপনার আরেকটা অধ্যায় দেখে আপনারা ভয় পান, সেটা হচ্ছে এই যে উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি। অনেকজনে বহুপদী চিনেন না, যে বহুপদী একটু বলে দেই। বহুপদীটা এটা আমাকে একজন প্রশ্ন করছিলেন। আচ্ছা, বহুপদীটা আমি একটু বলে দেই। বহুপদীটা হচ্ছে মানে আমার যে কয়েকটা পদ আছে, সাপোজ আমি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা আমার একটা বহুপদী। এটা আমার একটা বহুপদী, কারণ এখানে পাওয়ার আছে কত 2, এখানে পাওয়ার কত 1, এখানে পাওয়ার কত 0। মনে রাখবেন, পাওয়ার কখনো ঋণাত্মক অথবা দশমিক, মানে পাওয়ারে কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হওয়া যাবে না। দশমিক মানে হচ্ছে ভগ্নাংশ, দশমিক যে কথা ভগ্নাংশ সেম কথাই। কারণ আমি যদি লিখি 4/3, এটা একটা ভগ্নাংশ, আর এটার মানে কিন্তু আসলে কোন একটা দশমিক আসবে, মানে এটাকে আমরা ভাঙলেই কিন্তু আমরা দশমিক পাবো। আবার এটা একটা ভগ্নাংশ হবে না, এটা একটা কি ভগ্নাংশ হবে, এটা একটা ভগ্নাংশ হবে না। কারণ কেন হবে না? কারণ এটাকে ভাঙলে আমরা 2 পাই, দশমিক তো পাই নাই। এটাকে ভাঙলে আমরা দশমিক পাইছি, এটাকে ভাঙলে আমরা দশমিক পাই নাই, কিন্তু এটাকে ভাঙলে আমরা দশমিক পাবো। লিখে যাচ্ছি এখানে হচ্ছে 4, তাহলে আমাদের হয় 1, তাহলে আসছে এখানে 1 দশমিক দিলে 0 3, 1.33, 1.33। দেখেন এই যে দশমিক কিন্তু আইসা পড়ছে, 1.33 আসছে। তো একটা জিনিস খেয়াল করতেছেন যে আসলে এই যে এই ভগ্নাংশটা, এটা হচ্ছে একটা ভগ্নাংশ, মানে এটার মধ্যে দশমিক আসছে। তাহলে আমি বলছি পাওয়ার যেগুলো আছে, এই পাওয়ার কখনো ভগ্নাংশ হওয়া যাবে না এবং ঋণাত্মক হওয়া যাবে না, অলওয়েজ ধনাত্মক হইতে হবে অথবা 0 হবে। যেমন 0 মানে কি, একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক থাকতে পারে। তাহলে ধনাত্মক হবে, মানে পাওয়ার অলওয়েজ ধনাত্মক, মানে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে পাওয়ার, কখনো ঋণাত্মক বা দশমিক এগুলো হতে পারবে না। সেকেন্ড কথা হচ্ছে পদ সংখ্যা সসীম হতে হবে। পদ সংখ্যা কি হতে হবে? সসীম হতে হবে। যেমন এখানে 1টা 2টা 3টা, কয়টা পদ আছে আমি বলতে পারতেছি, 3টা পদ আছে। এখন এখানে পদ 4টা থাকতে পারতো, 5টা থাকতে পারতো, কিন্তু আমরা এটা বলতে পারতেছি আসলে কয়টা পদ আছে। কিন্তু পদটা যদি একটা ধারা হয়ে যায় বা একটা অসীম ধারা, আপনারা পড়ছেন এরকম একটা ধারা, কিন্তু কোনোদিন একটা বহুপদী হতে পারো না, কারণ এখানে অসীম সংখ্যক পদ আছে। অসীম সংখ্যক পদ থাকলে ওইটা একটা বহুপদী হবে না। আশা করি বহুপদী জিনিসটা আপনারা বুঝতে পারছেন। যেমন এই যে এটা রুট ওভার এক্স প্লাস 3, এটা একটা বহুপদী হবে না, কারণ এখানে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। দেখেন পাওয়ার কিন্তু একটা ভগ্নাংশ আছে, এই কারণে এটা একটা বহুপদী হবে না। তো যে স্টুডেন্ট আমাকে কমেন্ট করছিলেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলছিলেন যে আসলে বহুপদী আসলে জিনিসটা কি, বহুপদী চেনার উপায়টাকে আমি কিভাবে, এটা কোনো টেকনিক আছে যে টেকনিকটা আমি ইউজ করে খুব সহজে বলতে পারবো এটা একটা বহুপদী কিনা? দেখেন এগুলা কিন্তু আশা করি আপনারা পারবেন। যদিও এই অধ্যায়ের উপর আমরা একটা ক্লাস নিচ্ছি, আমি এই অধ্যায়ের উপর মানে বীজগাণিতিক রাশি অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস নিচ্ছি। তো আপনারা ওইখানে দেখতে পারবেন অবশ্যই, খুব সুন্দরভাবে এখানে গোছানো দেওয়া আছে। তো বহুপদী আসলে এই অধ্যায়ে, এরপরে যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন। যেমন এই যে এখানে আপনাদেরকে আমি সর্বলাশ এটা দেখাই যে এখানে একটা এমসিকিউ এরকম আসছিল যে নিচের কোনটি বহুপদী। আর এরপরে হচ্ছে আমরা ভেক্টর একটু আলোচনা করতেছি।
বহুপদীটা শেষ করার পর আমরা একটু বহুপদী ভেক্টর একটু আলোচনা করবো জাস্ট। বহুপদীও তেমন কোনো সূত্র লাগে না বা কোনো কিছু লাগবে না। ভেক্টরের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, লব্ধির মান, লব্ধির দিক, কত কিছু মনে হয় অ্যাডভান্স যাওয়া লাগবে না, অত অ্যাডভান্স লাগবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বরে দেওয়া আছে x প্লাস ওয়ান বাই এক্স। খ নম্বর দেওয়া আছে হচ্ছে, খ নম্বর কি এটা আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স। গ নম্বর দেওয়া আছে হচ্ছে এক্স কিউ এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস এক্স, এরকম দেওয়া আছে। আর বড় কথা দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স ইনভার্স টু, এক্স কিউব প্লাস এক্স ইনভার্স টু, মানে পাওয়ারে মাইনাস থাকলে ওইটাকে বলা হয় ইনভার্স। ইনভার্স মানে বিপরীত, এরকম একটা অর্থ প্রকাশ করে। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে নিচের কোনটি বহুপদী। একটা এমসিকিউতে এরকম প্রশ্ন আসছিল। এটা কোন বোর্ডে আসছিল? কুমিল্লা বোর্ড, বিশ্বাস। কুমিল্লা বোর্ড যে পরীক্ষাটা হয়েছিল ওখানে 20 সাল এই প্রশ্নটা আসছিল। আচ্ছা, খেয়াল করেন। তাহলে এখানে আপনারা অবশ্যই দেখে বুঝবেন যে এটা হচ্ছে একটা বহুপদী, কারণ আমি বেসিকটা আলোচনা করছি। আচ্ছা, এখন বলতে পারেন যে আসলে এটা না হয় বহুপদী কেন হবো না বুঝতে পারলাম, এটা হবো না আমি কেন বুঝতে পারলাম, কিন্তু এটা আমি বুঝতে পারি নাই। দেখেন, আমি এই সবগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসি এটা, এটা যারা বুঝতে পারেন না এখনো, অনেক স্টুডেন্ট আছে হয়তো এটা বুঝবে না যে এটা বহুপদী হলো না কেন। এখানে পাওয়ার ওয়ান, এখানে পাওয়ার ওয়ান, পাওয়ার তো ওয়ানই আছে, মানে একটা ধরনের পূর্ণ সংখ্যাই তো আছে। কিন্তু না, আমি এটাকে ওয়ান বাই এক্স কে এক্স ইনভার্স লিখতে পারি, মানে পাওয়ার মাইনাস ওয়ান হিসাব করছে, পাওয়ার মাইনাস ওয়ান আসছে, তাহলে এটা একটা বহুপদী হবে না। আমি বলছি যে পাওয়ার কখনো ঋণাত্মক হওয়া যাবে না, মানে পাওয়ার ঋণাত্মক হয়েছে, হ্যাঁ হয়েছে, পাওয়ার ঋণাত্মক হওয়া যাবে না এবং একটা ভগ্নাংশ হওয়া যাবে না। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা ওয়ান বাই এক্স কে এক্স ইনভার্স ওয়ান লিখতে পারি, তাহলে এটা একটা বহুপদী হবে না। এরপর এটা কেন হইলো না, এটা একটু খেয়াল করেন। আমরা এটার উপরের থেকে আমরা এক্স কমন নিতে পারি, এটা হয় এক্স মাইনাস ওয়ান, আর নিচে আমরা এক্স কমন নিলে হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এইভাবে আমরা উৎপাদক ভাঙাইতে পারি, এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে। এরপর হচ্ছে, তাহলে আমাদের উপরে থাকে ওয়ান, নিচে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান। এখন যেহেতু উপরে এটা আছে, মানে উপরে দেখেন উপরে ওয়ান ছিল দিকে, নিচে যেটা আছে ওটার পাওয়ার ইনভার্স দিতে পারতে আছে, তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়ান এটার পাওয়ার ইনভার্স দিব, এভাবে কিন্তু লেখা যায়। তাহলে এখানে আমার পাওয়ার কি আসছে? ঋণাত্মক আসছে। দেখেন কিভাবে, তাহলে এটা আমাদের হইলো না, পাওয়ার ঋণাত্মক আসছে। এটার ক্ষেত্রে আমাদের পাওয়ার ঋণাত্মক আসছিল, এটা হয় নাই। আর এখানে তো এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে পাওয়ার ঋণাত্মক, পাওয়ার ঋণাত্মক নাও এখানে বোঝাই যাচ্ছে, তাহলে এটা আমাদের হবে না। এই কারণে হচ্ছে এটা আমাদের কারেক্ট। আশা করি বহুপদীটা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে ভেক্টর অধ্যায়টা। ভেক্টর অধ্যায়টা আমরা একটু দেখার ট্রাই করব, দেখি ভেক্টর অধ্যায় আমাদের কি আছে। ভেক্টর, ভেক্টর অধ্যায়টা আশা করি খুবই সহজ হবে। ভেক্টর আসলে আমার খুবই ফেভারিট একটা চ্যাপ্টার। আমি আমি একদম অনেক আগে থেকে আর কি, যখন থেকে আমি ভেক্টরটা পড়ি নবম দশম থেকে, তখন থেকে আসলে আমার ইন্টারমিডিয়েটেও আসলে ভেক্টরটা আমার অনেক সহজ লাগছে। ইন্টারমিডিয়েটের ভেক্টরটা আমি অনেক ভালো পারি। ভেক্টরের আমার কিছু প্রকারভেদ আছে। যেমন এখানে একটা প্রশ্ন করছে আপনাকে, যে ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই, তাহলে মনে রাখবেন ভেক্টর মানে হচ্ছে, মানে আমরা যা কিছু পরিমাপ করতে পারি, মনে রাখবেন আমরা যা কিছু পরিমাপ করতে পারি সব কিছুই হচ্ছে রাশি। আমরা যাই পরিমাপ করতে পারি যেটা আমরা ওজন করতে পারি, সবকিছুই কি আমাদের রাশি। এই রাশি হচ্ছে আমাদের দুই প্রকার। রাশি কয় প্রকার?
দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। যে রাশিকে প্রকাশ করার জন্য আমাদের শুধু মানের প্রয়োজন হয় ওইটাকে বলা হয় স্কেলার রাশি, আর যেটাকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় ওইটাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে দুইটা ভেক্টর সমান হবে কিনা, মানে সমান ভেক্টর যদি আমরা বলি, আসলে এই দুইটা ভেক্টর সমান কিনা বা সমান ভেক্টর কিনা এটা আমরা কিভাবে বুঝবো? মানে যে ভেক্টরের মান এবং দিক উভয়টা সমান হবে, দুইটা ভেক্টরের মান এবং দিক উভয়ই সমান, তাহলে এই দুটা হচ্ছে সমান ভেক্টর। আর বিপরীত ভেক্টর, দুটা ভেক্টর মান সমান কিন্তু দুটা বিপরীত দিকে চলতেছে, একটা এদিকে আর একটা এইদিকে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়ে গেছে, সেক্ষেত্রে এই দুটা হবে আমার বিপরীত ভেক্টর। আর একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। এরকম আরো অনেক ভেক্টর আছে। শূন্য ভেক্টর, যে ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু এক জায়গায়, পাদবিন্দু সাপোজ এখানে ভেক্টরটা এদিকে গেছে, যেখানে এটা স্টার্ট পয়েন্ট, স্টার্ট পয়েন্টকে বলা হয় পাদবিন্দু, আর যেখানে শেষ হচ্ছে ওটাকে বলা হয় শীর্ষবিন্দু। পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যদি এক জায়গায় হয়, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তাহলে এখানে কি হয়েছে, একটা বিন্দু হয়ে গেছে, এখানে একটা বিন্দু হয়েছে, এখানে শুরু হয়েছে এখানে শেষ, মানে এখানে একটা বিন্দু হয়েছে। বিন্দু মানে কি, এটার মান হচ্ছে শূন্য, এটা শূন্য ভেক্টর হবে, অর্থাৎ বিন্দু শূন্য ভেক্টর হচ্ছে একটা বিন্দুর মতো। তো এই শূন্য ভেক্টর হচ্ছে মানে এটার মান হচ্ছে শূন্য, এটার আরেকটা নাম হচ্ছে নাল ভেক্টর। নাল মানে কি, নাল মানে হচ্ছে শূন্য। তো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, যে ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু সেম এক জায়গায় অবস্থান করবে। এখন বলতে পারেন এইভাবে হলো না কেন, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, ঘুরে আসলে অসুবিধা কি? না, তাহলে আমার এখান থেকে একটা দিক বোঝাইতেছে, এখানে একটা বোঝাইতেছে, এখানে একটা বোঝাইতেছে, এখানে মানে কয়েকটা ভেক্টর এখানে আইসা পড়বে, সেক্ষেত্রে ওইটা আবার অন্য দিকে চলে যাবে, ওইভাবে আমাদের হিসাব করা যাবে না। আচ্ছা, আমরা দেখেন এ নামক ভেক্টর বা ও এ ভেক্টর যদি আমাদের কথা করা এক্স হয়, আর ও বি ভেক্টর কথা কথা যদি আমাদের ওয়াই হয়, তাহলে আমরা এ বি ভেক্টর, এ বি মানে পরে এ বি ভেক্টরটা কত হবে, এ বি ভেক্টরটা কত হবে এটা আমরা কিভাবে বের করব? এ বি ভেক্টরটা আমার কত হবে, এ বি পরে কি আছে বি, তার মানে ও বি থেকে আমার ও এ বাদ যাবে, এটা হচ্ছে আমার ফর্মুলা। ফর্মুলাটা কি দেখাইলাম, যে আমাদের ও এ এবং ও বি দুইটা ভেক্টর আমার দেওয়া আছে, ও এ বি ভেক্টর, এ বি মানে কি পরবর্তীতে যেটা আছে ওইটা থেকে আগেরটা বিয়োগ হবে, তার মানে এখানে পরবর্তীতে হয়ে যাচ্ছে এখানে ওয়াই, ওয়াই মাইনাস সিক্স, এটা হবে আমাদের ওয়াই মাইনাস এক্স, এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এই কনসেপ্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা দেখি, এখানে এ বি এবং সিডি সমান, দুটা ভেক্টর মান সমান এবং এরা পরস্পর সমান্তরালে অবস্থান করতেছে, দুইটা ভেক্টর সেম একই জিনিস এবং সমান্তরালে অবস্থান করতেছে। সমান্তরাল চিহ্ন হচ্ছে যেটা, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। তাহলে এ বি এবং সিডি এই দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর সমান, এই দুইটা ভেক্টর সমান এবং হচ্ছে এ বি সমান্তরাল সিডি, এই দুটা হচ্ছে সমান্তরালে অবস্থান করতেছে, তাহলে কি হবে? এখানে তীর চিহ্ন দিছিল না, তারা বলছে যে এ বি, এ বির মান শুধু বলছে, মানে এ বি ভেক্টরের মান এবং সিডি ভেক্টরের মান সমান, এ বি এবং সিডি এই দুইটা ভেক্টরের মান সমান, উপর তীর চিহ্ন দেয় না, তার মানে কি কোনো দিক নির্দেশ করে না, এটা শুধু ভেক্টরের মান নির্দেশ করছে, ভেক্টরের মান এ বি এবং সিডি সমান, এখন এবং এরা সমান্তরালে অবস্থান করতেছে, সেক্ষেত্রে হবে এই দুইটা ভেক্টরের ভেক্টরটাও কি হবে, মানে ভেক্টরের মান যেহেতু সমান,
দুটা ভেক্টরের মান সমান এবং সমান্তরালে অবস্থান করতেছে, তার মানে ওই দুটা ভেক্টরও কি হবে, সমান হবে। এরকম একটা প্রশ্ন এখানে আসছিল। এরপরে দেখেন ও এ ও বি এবং ও সি আসলে কত হলে এ বি ইকুয়াল এ সি হবে, না এ সি ইকুয়াল বি সি এরকম, মানে ও এ দিছে হচ্ছে এ, ও এ হচ্ছে এ, এখানে ছোট হাতের স্মল এটা দ্বারা প্রকাশ করছে, ও বি হচ্ছে বি, আর এ সি ইকুয়াল বি সি, মানে এ সি ভেক্টরের মান এবং বি সি ভেক্টরের মান। এ সি মানে কত, এ সি মানে জানি হচ্ছে আমরা সি মাইনাস এ, সি মাইনাস এ হবে, এ বলতে যেটাকে বোঝায়, ইকুয়াল বি সি কত হবে, সি মাইনাস বি হবে, অর্থাৎ সি কত সেটা আমরা জানি না, মাইনাস বি হচ্ছে এটা। বুঝতে পারছেন বিষয়টা? এখানে বলছে এ বি এবং বি সি সমান, এ সি মানে কত হবো, সি মাইনাস এ, ও সি মাইনাস ও এ, মানে কি এটা আরেকটা লাইন দেখি তাহলে, ও সি মাইনাস ও এ, এটা হবে ও সি মাইনাস ও বি, আর ও সি মানে আমরা সি কল্পনা করলাম, আর ও এ মানে তো আমাদের দেওয়াই আছে এ, ও সি মানে সি, ও বি মানে হচ্ছে বি। এবার মানে এই দুটা যদি আসলে সমান হয়, সেখান থেকে কি আমরা আসলে বের করে নিয়ে আসতে পারবো? এখানে এসি এবং বিসি, আচ্ছা এটা আমরা অপশন টেস্ট করি, কারণ এইভাবে বের করতে গেলে আমার দুই পাশ থেকে সি কাটা যায়, মানে সির মানই বের করবো, এই মানটা আমাদের কাটা যাচ্ছে, এইভাবে বের করা যাবে না, এই মানটা আমাদের লেখা আছে। এবং এখানে অপশন আমার একটা জিনিস দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এখানে ও সি দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটার জন্য আসলে আমাদের সমান হবে কিভাবে, আমরা যদি লিখি এসি, এসি কত হবে, সি মাইনাস এ, মানে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে এ, 2 ইনটু হয় এ প্লাস বি মাইনাস 2a, মানে হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 হয়, এটা হয় আবার বি মাইনাস এ ডিভাইডেড বাই 2। আচ্ছা এটা কিন্তু ভেক্টরের শুধু মান পাওয়া গেল। তারপর হচ্ছে দেখেন আমাদের বিসিও কিন্তু সমান বলছিল, বিসি হচ্ছে আমাদের কত, সি মাইনাস বি, সি হচ্ছে আমাদের এটা। আচ্ছা তাহলে এ প্লাস বি মাইনাস 2b, এটা হচ্ছে এ মাইনাস বি ভাগ 2। এবার দেখেন এটা কিন্তু আর এটা কিন্তু পুরোপুরি সেম মিলে নাই, বাট আমি এটা থেকে যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যদি উপর থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে আমাদের বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 হবে, মানে আগে একটা মাইনাস আসবে, আগে একটা মাইনাস আসলো, তার মানে কি, তার মানে এটা এবং এটা কিন্তু পুরোপুরি দেখতে সেম হয়েছে, কারণ তারা বলছিল যে এ কোন মানটার জন্য, ও সি এর কোন মানের জন্য এ সি এবং বি সি সমান হবে, দেখেন এই মানটার জন্য কিন্তু অলরেডি হয়েছে, তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এখন আমরা আসলে এই মানটা এখানেও বি মাইনাস এ ভাগ 2, এখানেও বি মাইনাস এ ভাগ 2, দুইটার মান আমাদের সমান হয়েছে, কিন্তু এই চিহ্ন কিন্তু আমাদের দিক নির্দেশ করে, আগে যে চিহ্নটা আছে এই চিহ্নটা দ্বারা আমাদের দিক নির্দেশ করে, তাহলে এই চিহ্নটা আমাদের কোন দিক, যে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, চিহ্নটা দুইটার বিপরীত দিকে নির্দেশ করতেছে, তার মানে দুটা মান সমান এবং দিক হচ্ছে বিপরীত, তার মানে দুইটাকে বলা হবে বিপরীত ভেক্টর। তো এইভাবে আমরা বুঝতে পারলাম। আচ্ছা ত্রিভুজের যোগসূত্র, এটা আপনাদেরকে আমি একটু, এখানে যে বিষয়গুলো আছে সব শেষ, এই বিষয়গুলোই আর কি আমাদের একটু বুঝতে হবে। এ বি, এ বি হচ্ছে এক্স, এ বি ভেক্টরের মান, এ বি ভেক্টর এবং এটার মান হচ্ছে এক্স, অর্থাৎ এ বি ইকুয়াল এক্স, এ বি ইকুয়াল এক্স। এখন 3ab প্লাস
টু বি এ। এই অধ্যায় থেকে আসলে খুব প্রশ্ন আসেই না বলতে চলে, খুব কম ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। মনে করছিলাম যে ত্রিভুজের সামান্তরিক সূত্র বা আরো বেশ কিছু প্রকারের ভেক্টর গুলা থাকবে, তা কিছুই নাই এই অধ্যায়। কিছু একটা জিনিস যে থাকবে আমি আলোচনা করবো এমন কোনো কিছুই পাইতেছি না। আচ্ছা, তাহলে এখানে বলছে হচ্ছে 3ab, আর 3ab বলতে বোঝায় 3x প্লাস 2ba। ab এবং ba তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, অর্থাৎ বিপরীত হবে। অর্থাৎ ab যেহেতু আমাদের x, তাহলে ba হবে আমার হচ্ছে মাইনাস এর x, তাহলে আমরা মাইনাস x দিব এবং এটার মান হচ্ছে 2। সুতরাং দেখেন এখানে হয় মাইনাস 2x, 3x থেকে 2টা x গেলে আমাদের থাকবে একটা x, এটার মান হচ্ছে কত? 2। আমার x এর মানটা বের করতে বলছিল। যাই হোক, এই বিষয়গুলো আমরা মোটামুটি দেখলাম, তো এটা হবে আমাদের সঠিক। তো যতটুকু আসলে আলোচনা করলাম এই ভেক্টর এটা আমরা আপনারা একটু দেখবেন, তো দেখলে আর কি মোটামুটি চলবে। যে বেসিকটা আমি আপনাদেরকে দেখাইছি খুবই গুরুত্বপূর্ণ। এই বেসিকটা আসলে মনে করা যায় একটু গুরুত্বপূর্ণ, যে কয়েকটা যে ভেক্টরের প্রকারগুলো নিয়ে আমি আলোচনা করছি, এই প্রকারগুলো আপনারা একটু দেখে যাবেন। সাথে হচ্ছে ভেক্টরের যে রূপান্তরগুলা, যে ও এ ভেক্টর ও বি ভেক্টর, সেখানে এ বি ভেক্টর কি, মানে পরে যে থাকবে ওইটা থেকে আগেরটা বিয়োগ হবে এটা। তো এই বিষয়গুলো আপনারা দেখবেন। দুটি ভেক্টর সমান্তরাল হলে, দেখি এটা কি বলছে, দুটি ভেক্টর সমান্তরাল হলে এদের যোগের ক্ষেত্রে সামান্তরিক বিধি প্রযোজ্য। যোগের ক্ষেত্রে ত্রিভুজ বিধি প্রযোজ্য। হ্যাঁ, যদি সমান্তরাল হয় তাহলে ত্রিভুজ বিধি প্রযোজ্য হবে, সামান্তরিক বিধি প্রযোজ্য হবে না। এদের দৈর্ঘ্য সর্বদা সমান হবে। সমান্তরাল হলে যে সমান হবে বিষয়টা এমন না। আচ্ছা, যাই হোক, এখানে তেমন কোনো কিছু আসলে নাই আলোচনা করার মতো। যা আছে ওইগুলো আপনাদের নিজেরা আপনারা পারবেন, নিজেই সব পারবেন। এগুলা আসলে ওইরকম বলার আসলে কোনো কিছু নাই। দু একটা বেসিক আমি আলোচনা করলাম এবং হচ্ছে সম্ভাবনা বেশ কিছু আলোচনা করছি। আর একজন কমেন্ট করছিলেন যে আসলে আমি এই জিনিসটা বুঝতেছি না যে আসলে বহুপদী কিভাবে চিনবো। তো বহুপদীটা আমি আপনাদেরকে দেখাইছি। তো আজকে এই ক্লাসটির মাধ্যমে আমরা বলতে পারি যে হায়ার ম্যাথের আমাদের যে এমসিকিউ টাইপটা, মানে এমসিকিউ আলোচনার বিষয়টা এই ভিডিওটার মাধ্যমে আমাদের শেষ। আমরা আগামী সপ্তাহে একটু রেস্ট নিতে পারি হায়ার ম্যাথের জন্য, কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা অতি শীঘ্রই আমরা কি করব, সিকিউ শুরু করার আর কি ট্রাই করব। সিকিউ শুরু করার আমরা কি করব, ট্রাই করব। আগে হচ্ছে আমরা এমসিকিউটা শেষ করলাম। তো এমসিকিউ এর প্রস্তুতি সবাই আসলে খুব গোছালো নেবেন। আর আমাদের হচ্ছে যে এমসিকিউ যারা ক্লাস সবগুলা পাইতেছেন না, বা অনেকে হয়তো ক্লাসটা পাবেন না, যে বীজগণিতের এমসিকিউটা নিছিলাম ওই অধ্যায়টা মনে হয় কোথায় আছে, আপনি পাইতেছেন না, ত্রিকোণমিতি পাইতেছেন না, স্থানাঙ্ক জ্যামিতি পাইতেছেন না, এরকম যদি কারো হয় সে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন, গ্রুপে সবই দেওয়া থাকবে। আর গ্রুপেও যদি না পাওয়া যায় তাহলে আমাকে সরাসরি নক দিতে পারেন, কারণ গ্রুপে কিন্তু আমার নম্বর দেওয়া আছে। গ্রুপের থেকে আমাকে সরাসরি নম্বর নিয়ে নক দিতে পারেন, যে তাহলে আমি দিয়ে দিব আর কি আপনাকে। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।